জয় বাংলার স্লোগানে বইরা যাইবে এই দেশ। সুষ্ঠু নির্বাচন যদি যায়, আওয়ামী লীগ 100-তে 100 আইব, আওয়ামী লীগের ঠেকানোর লোক আল্লাহ ছাড়া কেউ। প্রধান উপদেষ্টার সাথে নাহিদ ইসলামের সাক্ষাৎ, পদত্যাগের মতো সিদ্ধান্ত এনসিপি আহ্বায়কের। ইউনূস সহ আরো 3 জন উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছে, জরুরিভাবে সিদ্ধান্ত নেওয়া হলো। প্রিয় দর্শক শ্রোতা, হয়তোবা শুনে আপনারা অবাক হচ্ছেন, অবাক হওয়ার কোনো কারণ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গেছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, স্যার বলেছেন, আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলাম একটা গণ অভ্যুত্থানের পরে, দেশের পরিবর্তন সংস্কার, কিন্তু যে পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তেভাবে কাজ করতে পারবো না। গতকালকে সারা রাত কি হয়েছে বা সারাদিন কি হয়েছে সব আপনারা জানেন। ভার্চুয়াল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু একটি, প্রফেসর ইউনূসের পদত্যাগ করা। মনটা ভালো নেই বন্ধুরা, আমার মতো অনেকেরই হয়তো মন ভালো নেই, কারণ এই মুহূর্তে যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেন তাহলে দেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে যাবে তা কেউ বলতে পারবেন না। প্রফেসর ইউনূস চৌধুরী নাই, আখের খোদা হাফেজ। প্রফেসর ইউনূস চলে যায়, বাংলাদেশে কোনো আশা ভরসা নাই। আর আই সেলুট টু বাংলাদেশ, এনাফ সময় দিছি, পরিবার আমাকে কন্টিনিউয়াস দুষছে যে সবকিছু রাইখা তুমি দেশের মধ্যে পড়ে আসো। অ্যাকচুয়ালি যেখানে কোনো হোপ নাই ওখানে পড়ে থাকলে প্রফেসর ইউনূস চৌধুরী নাই, আখের খোদা হাফেজ। হামলার শিকার ছাত্র জনতার সাহায্যে প্রশাসনের কেউ এগিয়ে যায়নি বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব। শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না। নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব? আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, আওয়ামী লীগের যারা ইমান আছে যাদের, তাদেরকে আমি কিভাবে ডিল করবো? তারা তো আমার সোসাইটিতে আছে, তারা তো না করি। আওয়ামী লীগ বাংলাদেশে যত দল আছে, বড় বড় দল, তাদের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত দল। আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। আওয়ামী লীগ 1972 সনে সংবিধান প্রতিষ্ঠাকারী দল, যে সংবিধানে ফ্রি এবং ফেয়ার ইলেকশনের আকাঙ্ক্ষা আছে, যে সংবিধানে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে, বাক স্বাধীনতার কথা বলা আছে। আওয়ামী লীগ সেই দল যেই দলের প্রতিষ্ঠাতারা এই স্বাধীনতাগুলো রক্ষা করার কথা বাংলাদেশ সংবিধান সন্নিবেশিত করে গেছে। দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না, কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে। এনসিপি হলো 12 ভাগ, আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং কথা বলে। আওয়ামী লীগ তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। যে শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ মুজিবকে ভালোবাসে, যে কমফোর্ট ফিল করে জয় বাংলা বলতে, ও পিঠ বাঁচানোর জন্য সাময়িক এনসিপি করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা কিছু অংশ বিশেষগুলো দেখেছেন, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যে আপনাদের দেখিয়ে ফেলেছি। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখার জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল।
ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন, দেখা করুন, তাকে অভয় সৃষ্টি করুন, তাকে শক্তিশালী করুন, তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিএনপি এগিয়ে যান, জামাত ইসলাম এগিয়ে যান, পীর সাহেব চরমনাই এগিয়ে যান, হেফাজতে ইসলাম এগিয়ে যান, অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই, আমরা আপনার সাথে আছি। শুনুন, অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না। অতএব প্রিয় দেশবাসী, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক, নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক, এবং তার এই পদত্যাগ কিংবা এই ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক, এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক, সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন চলছে, যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে। এখনই যদি আমরা সবাই মিলে সাবধান হতে না পারি, ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না, বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন। বাংলাদেশের মানুষ, আমরা যে 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা জানেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনৈক্য তৈরি করে দাও, ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও, বিভাজনের রাজনীতি তৈরি করে দাও, অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে। আপনারা জানেন, গত প্রায় 9 মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন বিধায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি। বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশালতা, তার যে জাতীয় পরিচিতি, আন্তর্জাতিক পরিচিতি, এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফেসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে। কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবই পদত্যাগ করছেন, পদত্যাগ করবেন, এ ধরনের গুঞ্জন যখন শুরু হয়, নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয়। এই গুঞ্জনটা যেন সত্য না হয়, এই গুঞ্জন যেন সঠিক না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে কোনো অবস্থায় পদত্যাগ করতে না পারে, সেজন্য আমাদেরকে, আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। যার যার জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের গত প্রায় 1-2 সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক অবস্থা নতুন করে টালমাটাল শুরু হয়েছে। এখানে একে অপরের বিষোদ্গার গাওয়া, এক দল আর এক দলের পিছনে লেগে থাকা, ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের দলের মধ্য থেকে যারা উপদেষ্টা, তাদের পক্ষ থেকে একটি দলকে কটূক্তি করে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে টেনে এনে মিথ্যাচার, আওয়ামী লীগ, শেখ হাসিনার মতো সেই সকল উদাহরণ টেনে এনে তাদেরকে কটূক্তি করা, বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা। এরপরে বিএনপিকে নিয়ে কটূক্তি করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে জিয়াবাদের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে জিয়াবাদ, শেখ মুজিববাদ, এই মুজিববাদ জিয়াবাদ একত্রিতকরণ এবং এমন কিছু বক্তব্য বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একে অপরের পিছনে শব্দচয়নে ফুল ঝুরি বসে যাচ্ছে। আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ আন্দোলনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। পরের দিনই আবার দেখা গেল একজন উপদেষ্টা থেকে এবং তাদের বিভিন্ন নেতাকর্মী থেকে বিষাদগারের বন্যা বসে গিয়েছে। মনে হচ্ছে যেন এই দেশটা কোনো একটি গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হচ্ছে। কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম? বাংলাদেশের এই কাদা ছড়াছড়ির রাজনীতি করতে গিয়ে এখন অনৈক্যের মাত্রাটা এত জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আবার উপদেষ্টা সেই আপনাদের বর্তমান সময়ের যিনি বোতল নিক্ষেপ করার পরে আলোচনায় এসেছেন নতুন করে, সেই মাহফুজকেও আবার নতুন করে ক্ষমা চেতে হচ্ছে। তিনি বলছেন তার পূর্বের যে কোনো শব্দচয়নের জন্য তিনি মাফ চান, জাতীয় ঐক্যের স্বার্থে সবকিছু ভুলে গিয়ে সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন গতকালকে সেনাপ্রধান ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পক্ষে তারা সায় দিয়েছেন এবং বাংলাদেশে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম, বিশৃঙ্খল পরিবেশ সহ্য করা হবে না, সেটার ব্যাপারে তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আপনারা জানেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বারবার তার ফেসবুক পোস্টে ঐক্যের কথা বলে যাচ্ছেন, শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন, ঐক্যবদ্ধ হতে বলছেন। অন্যদিকে ইশরাকের আপনারা জানেন যে মেয়র ঘোষণাকে কেন্দ্র করে রাস্তা দখল করা আন্দোলন সংগ্রাম এবং সেই সংগ্রামের অবস্থায়ও আবার তিনি যখন 2 জন উপদেষ্টার পদত্যাগ চাইলেন তখন কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে বিশেষ মেসেজ পেয়ে রাজপথ ছেড়ে দিয়ে এখন আবার তারা কিন্তু নতুন করে শপথের অপেক্ষায় বসে আছেন। এক বাক্যে আপনি বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন সামথিং গোয়িং অন, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। বিধায় সবাই সতর্ক অবস্থানে এখন ঐক্যের বাণী শোনাচ্ছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রাখছেন। আমি এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানকে কোনো অবস্থায় নেগেটিভ নিচ্ছি না, কিন্তু যত দ্রুত সম্ভব ঐক্যবদ্ধ হন। যত দেরি হয়ে যাবে তত দেরিতে সবাই মিলে খাদের কিনারায় অবস্থান করে খাদের মধ্যে পড়ার জন্য, ঝাঁপ দেওয়ার জন্য বসে আছেন। এই বাংলাদেশকে নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র চলমান,
গত 16 বছর পর্যন্ত এই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই বিএনপি, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই জামাত, স্বাধীনভাবে করতে পারে নাই চরমনাই, ইসলামী আন্দোলন সহ, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানে কিন্তু কেউ দেখে নাই আপনি কোন দলের নেতা, কোন মতের মানুষ। সবাই কিন্তু আপনার কঠিন একটি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলেন। আমাদের কি উচিত ছিল? আমাদের উচিত ছিল জাতীয় ঐক্য, বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ বাদ রেখে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া। আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই সকল অসঙ্গতি দেখে, হিংসা বিদ্বেষ দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, দেখেছি, সরাসরি কথা হয়েছে, মিট করেছি মালয়েশিয়ায়। উনি যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাৎ হয়ে আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেশ দিয়েছি, ফুল দিয়েছি। তার হৃদয়টা নরম, তিনি একজন সজ্জন ভদ্র মানুষ। তিনি চান না আপনাদের এই সকল কাদা ছড়াছড়ি শুনতে, দেখতে, প্র্যাকটিস করতে। তিনি চান এই সকল রাজনীতির উঠে উঠে দেশটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভাবতে পারেন আজকে যদি উপদেষ্টা পরিষদ ভেঙে চুরে চুরমার হয়ে যায়, এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যদি বিদায় নিয়ে কোনো অবস্থায় যে কোনো মূল্যে রাগ করে, অভিমান করে, কিংবা আমাদের এই সকল ঝইঝামেলার কারণে তিনি বিদায় নিয়ে যান, তাহলে এই দেশের আগামী 6 মাস কি ঘটতে পারে ভাবতে পারেন? 6 মাস তো পরের কথা, আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে ভাবতে পারেন? অতএব সাবধান হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছে। নাহিদ ইসলাম, যিনি এনসিপির প্রধান, তিনি আজকে প্রধান উপদেষ্টা, আমাদের সবার গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে তিনি দেখা করেছেন এবং সেখান থেকে ফিরে এসে তিনি গণমাধ্যমকে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি পদত্যাগের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। আপনারা জানেন বিগত বেশ কয়েকদিন ধরে রাজধানী ঢাকা প্রায় অচল অবস্থা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলের নেতা তিনি বা কর্মী তিনি শাহরিয়ার আলম শাম্য, তার নৃশংস খুনের ঘটনার পর থেকে একের পর এক নানান ধরনের ঘটনায় বিপর্যস্ত বলা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারাও নানান ধরনের বিতর্কে তারা জড়িয়ে যাচ্ছেন। শাহরিয়ার আলম শাম্যর হত্যার ঘটনায় বিএনপি ছাত্রদল তারা বিক্ষোভ করছে, শাহবাগ অবরোধ করছে তার খুনিদেরকে যেন ধরা হয় সেসব ইস্যুতে। এবং একই সঙ্গে ঢাকা দক্ষিণের মেয়র পদে মোহাম্মদ ইশরাক হোসেন, তিনি মেয়র পদ হিসেবে তিনি বৈধ এমন রায় যখন কোর্টের পক্ষ থেকে এলো তখন তিনি শপথ বাক্য পড়ার জন্য তিনি চাপ দেন, পড়ানোর জন্য, তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনো না কোনোভাবেই সেই দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল না এবং সেখানেও নানান ধরনের ঘটনা ঘটতে থাকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এলজিআরডি মন্ত্রী বা উপদেষ্টা পদে তিনি রয়েছেন, নগর ভবনে তিনি যেতে পারছেন না এবং তার কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে, তার গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবাসিক সুবিধা প্রাপ্তির জন্য তারা আন্দোলন করছেন, তারা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে তারা সেটি করতে পারেননি এবং বেশ কয়েকজন আহত হন। এবং সেখানে যান আমাদের অন্য একজন উপদেষ্টা মাহফুজ আলম, এবং যিনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, সেখানে তার গায়ে তার মাথায় বোতল ছুঁড়ে মারা হয়। এই যে নানান ধরনের ঘটনা, এবং সেই বোতল ছুঁড়ে মারার ঘটনায় জামাত শিবিরের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন মাহফুজ আলম, যদিও তার আগে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ হয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণের পরে জামাত শিবিরের প্রতি তীব্র আক্রমণ করেন মাহফুজ আলম। তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন এবং তিনি বলেন যে জামাত শিবিরকে নির্মূল করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্মূল করতে হবে, নানান ধরনের। এবং এরপর থেকে নানান বিতর্কে জড়িয়ে যায় এই যে এনসিপি নবগঠিত যে রাজনৈতিক দল তারা এবং জামাত শিবিরের সঙ্গে তাদের যে এতদিন ধরে একসাথে আন্দোলন করে আসে এবং হঠাৎ করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে যাওয়ার যে উদ্যোগ, সেটি সবকিছু মিলিয়ে টালমাটাল অবস্থা এনসিপি নবগঠিত এই দলটি। এবং সবশেষ তারা যখন নির্বাচন কমিশন অফিস ঘেরাও করতে গেলেন এবং সেখানে যে জমায়েতের চিহ্ন দেখতে পেলাম আমরা, যে লোকবলের সংখ্যা খুবই কম, এমন পরিস্থিতিতে দেশে পুরোপুরি বলা যায় টালমাটাল অবস্থা চলতে থাকে। এবং আজকে ইশরাক হোসেন মেয়র পদে তিনি শপথ বাক্য পড়তে পারবেন। আপিলের রায়ও খারিজ করে দেওয়া হয়েছে, আপিল খারিজ করে দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের দিক থেকে যেটা করা হয়েছে, এবং ইশরাক হোসেনকে বৈধ হিসেবে আবারও রায় দেওয়া হয়েছে। এবং বলা যায় যে বিএনপির কাছেও বর্তমান সরকারের একটি পরাজয় ঘটলো। এবং সবশেষ যে ঘটনাটি ঘটলো গতকালকে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি স্পষ্টভাবেই বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে চলা অনেকগুলো ঘটনা নিয়ে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। কড়া ভাষায় তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে যে ধরনের একটা সন্দেহ চলছে যে নির্বাচন কবে নাগাদ হবে, নির্বাচন আদৌ হবে কিনা, নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বিলম্বিত করবে, সংস্কার প্রক্রিয়াকে সামনে রেখে তারা ক্ষমতা এক্সটেন্ড করার চেষ্টা করছে, নানান অভিযোগ যখন তাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে। এবং তখন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার আগের কথাই মনে করিয়ে দিয়েছেন, যখন তিনি শেখ হাসিনা পরবর্তী সময় যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলো, তিনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী 18 মাস সময় দেবে। সেই 18 মাস শেষ হবে মূলত 2025-এর ডিসেম্বরে। এখন ডিসেম্বরের পর্যন্ত যদি সময় দেয়, তার মানে হচ্ছে 2026-এর জানুয়ারিতে নতুন একটি রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার তারা ক্ষমতা গ্রহণ করবে বা শপথ পড়বে। এমন পরিস্থিতিতে
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি তার পূর্বের ঘোষণায় গেলেন এবং তিনি বলেছেন যে 1 জানুয়ারি নতুন একটি রাজনৈতিক সরকারকে শপথ পড়তে হবে। তার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর পর্যন্ত তারা থাকতে পারবেন এবং এর মধ্যে তাদেরকে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন আয়োজনের আগে নিশ্চিতভাবেই তফসিল ঘোষণা করতে হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি যায় তাহলে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের যে নানান রূপরেখা জনগণের সামনে এনেছিল বা এই যে অনেকগুলো কমিশন তারা গঠন করেছিল সেগুলো তারা বাস্তবায়ন করার সুযোগ পাবে না। অনেকেই বলছেন যে সংস্কারের প্রক্রিয়াটা মূলত শুধুমাত্র ক্ষমতা এক্সটেন্ড করার বিষয়, এক্সটেন্ড করার জন্য তারা এগুলো করছেন এবং এটা থেকে আসলে জনগণ উপকৃত হচ্ছে না। জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে দিতে হবে। এই যে সেনাবাহিনী প্রধানের এই কঠোর বক্তব্য, এরপর থেকে আজকে সারাদিন ধরে সরকারের মধ্যে নানান ধরনের ঝামেলা তৈরি হতে থাকে। আমরা দেখি যে হাসনাত আব্দুল্লাহ সাহেব হোক বা মাহফুজ আলম সাহেব হোক, তিনি তার পূর্বের বক্তব্যের জন্য তিনি ক্ষমা চাইছেন যে নানান ধরনের তিনি বিতর্কিত শব্দ তিনি ব্যবহার করেছেন, সেই শব্দ চয়নের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করছেন এবং বিকেল বেলা বা সন্ধ্যা দিক থেকে খবর ছড়াতে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি পদত্যাগ করার কথা ভাবছেন বা তিনি তার উপদেষ্টা পরিষদে তিনি বলেছেন যে তোমরা যদি সংযত না হও তাহলে আমি পদত্যাগ